বাবা মায়ের অমতে পালিয়ে বিয়ে করছিলাম, একটাবারও বাবা মায়ের মান সম্মানের দিকেও তাকাইনি। আজকে তার খেসারত আমাকে দিতে হচ্ছে। পালিয়ে বিয়ে করার পর 15 দিন মোটামুটি আমার ভালোই কাটে। তারপর থেকে শুরু হয় আমার উপর অত্যাচার। মানে আমার হাজবেন্ড যে আমার উপর অত্যাচার করছে এরকম কোনো কিছুই না। আমার হাজবেন্ডের যে বড় ভাই আছে উনি অনেক অনেক অত্যাচার করছে। মানে খাওয়া দাওয়া, পোশাক পরা এসবের উপর অত্যাচার। আমরা যদি কোনো কিছু খাইতে চাইছি কখনোই খাইতে পারি নাই। আমার হাজবেন্ডের পকেটে 20টা টাকাও দেয় নাই এরকম। কিন্তু আমার হাজবেন্ডই কিন্তু সব টাকা ইনকাম করছে। উনি কিন্তু বসে বসে শুধু খাইছে, নেশা করছে, অন্যান্য মেয়েদের পিছনে ঘুরছে, অন্য একটা মেয়েকেও বিয়ে করছে, বাচ্চা রেখা বউ রেখা বিয়ে করছে। অবশ্য সেটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। মানে আমার হাজবেন্ড যে টাকাগুলো ইনকাম করতো, গার্মেন্টসে কাজ করতো, গার্মেন্টসে কাজ করে কতই বার টাকা পাওয়া যাইতো, 8 থেকে 10,000 বা সর্বোচ্চ হইলে 13,000 এরকম করতে পারতো। তো ফার্স্ট যখন আমাদের বিয়ে হয় তো অর্ধেক মাসের বেতন পাই, যেহেতু আমরা পরে গেছিলাম অনেক। আমরা ঢাকা মিরপুর 1 নম্বরে থাকতাম, তো ওইখানেই আমার হাজবেন্ড গার্মেন্টসে কাজ করতো। তো কাজ করার পর যে বেতনটা পাইতো, মানে প্রত্যেক মাসে যে বেতনটা পাইতো, ওই বেতন দেওয়ার ডেটে ওর বড় ভাই যায় প্রত্যেকটা দিন গার্মেন্টসের সামনে যায় দাঁড়াই থাকতো। রাস্তার ওইখান থেকে টাকাগুলো নিয়ে যাইতো, রুম পর্যন্ত আসতে দিত না। আমরা রুম ভাড়াটা ঠিক মতো দিতে পারতাম না। অনেক অনেক বকাবকি করছে আন্টি। মানে আমরা যার বাসায় থাকতাম ওনাকে আমরা আন্টি বলেই ডাকতাম। মানে আমরা ঠিক ইনকাম করছি, মানে আমার হাজব্যান্ড ঠিক ইনকাম করছে, বা খাওয়া দাওয়ার সব খরচই আমার হাজব্যান্ডই চালাইতে পারতো, কিন্তু উনি সব টাকা নিয়ে নিত। আমার হাজব্যান্ডের পকেটে 20টা টাকাও দিত না। যদিও কখনো না খাইয়া যদি মানে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়তো তখন 20-30 টাকা দিত খাইতে, বা মানে একদিন জ্বর আসছিল 20 টাকা দিয়েছিল আচার খাইতে। এরকম 2-3 দিন করে করে না খেয়ে থাকছি। আবার দেখা গেছে আমি তো ভিজা কাপড়েই থাকছি বেশিরভাগ, মানে অর্ধেক শুকাইছে অর্ধেক ভেজা এরকম কাপড় পরে থাকতে হয়েছে। বাড়ি থেকে যে কাপড়গুলো নিয়ে গেছিলাম ওই কাপড়গুলাই আমার পরতে হয়েছে। 2 সেট কাপড়ই নিয়েছিলাম, দেখা গেছে একটা শুকায় নাই, তো ওইটা ওইভাবেই পরতে হয়েছে। তাছাড়া আমি আর কার কাপড় পরবো, ওইখানে আমার সমবয়সী কেউ ছিল না যে তার থেকে ধার নিয়ে পরবো। এরকম একটা অবস্থায়, এরকম একটা পরিস্থিতিতে পড়েছিলাম আমি। তো তখনই বুঝতে পারলাম যে যেখানে নাকি বাবা মায়ের দোয়া ভালোবাসা নাই সেই বিয়েটা মানে কখনোই ভালো হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু অনেক অনেক ভালো, কিন্তু ওর ফ্যামিলি একদমই ভালো না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও একদমই ভালো না, প্রচুর প্রচুর বাজে। আমি ওর ফ্যামিলি সম্বন্ধে তেমন কোনো কিছুই জানতাম না, বা ওর ঘর বাড়িও তেমন কোনো কিছুই দেখি নাই। ও জাস্ট আমাকে বলছে ও গরিব, ওর কোনো কিছু নাই, তবে আমাকে ও সর্বোচ্চ চেষ্টা করবে আমাকে রানীর মতো করে রাখার, ওর মন মানসিকতা রাজার মতোই। তো ওই অনুযায়ী আমি কিন্তু ওর সাথে পালিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক অনেক ভালো আছি। আমার হাজব্যান্ড আমার সব চাওয়া পাওয়া পূরণ করে, আমার ছোট ছোট ইচ্ছাগুলা পূরণ করে। এর জন্য আমার অনেক ওকে ভালো লাগে, আর আমি কখনোই ওর হাত ছাড়বো না। অনেকেই বলে পালিয়ে বিয়ে করলে নাকি সংসার টিকে না, তারপর ঝগড়াঝাটি হয়। আসলে মেইন কথা হচ্ছে মানুষটা যদি সঠিক হয় তাহলে পালিয়ে বিয়ে করে কি বা পারিবারিকভাবে বিয়ে করে কি দুইটাতেই সুখী হওয়া যায়। তবে হ্যাঁ, একটা কথা মানতেই হবে যে এখানে বাবা মায়ের দোয়া ভালোবাসা আছে, সেই বিয়েটা মানে প্রচুর ভালো হয়, প্রচুর সুখী হয় মেয়েরা। যদি দুঃখ কষ্ট হয়ও সেটা বাবা মায়ের কাছে শেয়ার করতে পারে, আর পালিয়ে বিয়ে করলে দুঃখ কষ্ট হলে সেটা বাবা মায়ের কাছে শেয়ার করতে পারে না, এতটুকুই। তবে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর আমার হাজব্যান্ডের পকেটে টাকা নাই, এর জন্য কিন্তু অনেক অনেক অপমানিত হইতে হয়েছে অনেকের কাছে, যার কারণে আমার এই প্ল্যাটফর্মে আসা। তো অবশ্যই অবশ্যই আমাকে সবাই ভালোবাসা ছাড়া কিন্তু একদমই এগিয়ে যাওয়া সম্ভব না। এক ব্লগে তো সবকিছু বলে শেষ করা সম্ভব না, পরবর্তী ব্লগে আমি আরো অনেক কিছু শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।